আমাদের এবারের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ ও শ্রীকান্তের তৃতীয় পর্ব। গল্প পাঠ ইন্দ্রনাথ, মেজদা ডাক্তারবাবুর চরিত্রে সৌভিক সাহা, পিসিমার চরিত্রে তৃষা পাল, ছোড়দা মনিরুল দেওয়ান, যতীনদা সুপ্রতিম রায়। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই কালের সব বয়সী শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা গল্পের ভাষাটিকে সামান্য সহজ করে নিয়েছি। অডিও রূপান্তরের সুবিধার্থে সামান্য পরিবর্তনও করা হয়েছে। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্তের তৃতীয় পর্ব। মাথার উপর আবার সেই আলো আঁধারের লুকোচুরি, আর পিছনে বহু দূরে সেই অবিশ্রান্ত গর্জন, সামনে সেই বালির পাড়। এটা কোন জায়গা তাই ভাবছি, দেখি ইন্দ্র ছুটে এসে হাজির। বলল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে, খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে, তবু দিবি নে, বলবি তোর মুখে ছাই দেব। ইচ্ছা হয় নিজে তুলে নিয়ে যা, খবরদার হাতে করে দিতে যাস না যেন, ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু। বলতে বলতে সে যেমন ছুটে এসেছিল তেমনই ছুটে দৃষ্টির বাইরে চলে গেল। এইবার আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো দেহের প্রতি শিরা উপশিরা দিয়ে বরফ গলা জল পেয়ে চলতে লাগলো। নিতান্ত শিশুটি নই যে তার ইঙ্গিতের অর্থ বুঝতে পারেনি। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যার তুলনায় এই সমুদ্রের কাছে গোষ্পদের জল। কিন্তু তবু এই নৈশ অভিযানের রাতটায় যে ভয় অনুভব করেছিলাম তা ভাষায় বলা যায় না। বোধহয় জ্ঞান হারাবার শেষ ধাপে এসেই পা দিয়েছিলাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল পাড়ের ওদিক থেকে কে যেন মুখে মেরে দেখছে। যেমনি আর চোখে চাই অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না। ইন্দ্র যেন কত যুগ হলে চলে গেছে, আর ফিরছে না। মনে হলো যেন মানুষের গলার আওয়াজ শুনলাম। পৈতেটা বুড়ো আঙুলে জড়িয়ে মুখ নিচু করে কান খাড়া করে রইলাম। গলার আওয়াজ ক্রমশ স্পষ্ট হলে বুঝলাম দু তিনজন লোক কথাবার্তা বলতে বলতে এদিকেই আসছে। একজন ইন্দ্র, অন্য দুজন হিন্দুস্তানি। সে যাই হোক, তাদের মুখের দিকে চাইবার আগে ভালো করে দেখে নিলাম চাঁদের আলোয় তাদের ছায়া পড়েছে কিনা। কারণ এই সত্যিটা ছোটবেলা থেকেই জানতাম যে এদের ছায়া থাকে না। আহ, ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া। জগতে আমার মতো সেদিন কোনো মানুষ কোনো জিনিস দেখে কি এমন তৃপ্তি পেয়েছে? যাক, যারা আসলো তারা অসম্ভব তাড়াতাড়ি সেই বড় বড় মাছগুলো নৌকো থেকে তুলে জালের মতো একরকম কাপড়ের টুকরোতে বেঁধে ফেলল। আর তার বদলে ইন্দ্রের হাতে যা গুঁজে দিল তার একটা টুম করে একটুখানি মৃদু শব্দ নিজের পরিচয়টা আমার কাছে সম্পূর্ণ গোপন করে গেল না। ইন্দ্র নৌকা খুলে দিল, কিন্তু স্রোতে ভাসালো না। ধার ঘেঁষে স্রোতের প্রতিকূলে লগি ঠেলে ধীরে ধীরে এগোতে লাগলো। আমি কোনো কথা বললাম না। আমার মন তখন তার বিরুদ্ধে ঘৃণায় আর কি এক রকমের অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ছি ছি, এমনি করে সে টাকা সংগ্রহ করলো? এতক্ষণ এই মাছ চুরির ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধহয় জায়গা পায়নি। কেননা ছেলেবেলায় টাকা কড়ি চুরিটাই যেন বাস্তবিক চুরি।
আর সব অন্যায় বটে, কিন্তু সে যেন সেসব ঠিক চুরি নয়, এমনই একটা অদ্ভুত ধারণা প্রায় সব ছেলেরই থাকে। আমারও তাই ছিল। না হলে এই টুং শব্দটা কানে যাওয়া মাত্র এতক্ষণের এত বীরত্ব, এত পৌরুষ সমস্ত এক মুহূর্তে এমন শুকনো ঘাসের মতো ঝরে পড়ত না। সে যদি মাছগুলো গঙ্গার জলে ফেলে দিত, কিংবা আর যাই করুক, শুধু টাকা কড়ির সঙ্গে সংস্রব না ঘটাত, তাহলে আমাদের এই মাছ সংগ্রহের অভিযানকে কেউ চুরি বললে রাগে বোধহয় তার মাথাটাই ফাটিয়ে দিতাম। কিন্তু ছি ছি, এ কি, এ কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র কথা বলল, জিজ্ঞেস করলো, তুই একটুও ভয় পাসনি না রে শ্রীকান্ত? আমি সংক্ষেপে জবাব দিলাম, না। ইন্দ্র বলল, কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারতো না, তা জানিস? তোকে আমি খুব ভালোবাসি, আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসবো তখন তোকে শুধু ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম না, কিন্তু এই সময়ে তার মুখের উপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়ল, তাতে মুখখানে যে কি দেখালো, আমি এতক্ষণে সব রাগ অভিমান হঠাৎ ভুলে গেলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা ইন্দ্র, তুমি কখনো ওইসব দেখেছ? কি সব? ওই যারা মাছ চাইতে আসে? না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? ইন্দ্র হাসল, বলল, আমি তো একলাই আসি। ভয় করে না? না, রাম নাম করি, কিছুতে তারা আসতে পারে না। একটু থেমে বলল, রাম নাম কি সোজা রে? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবু তোর কিছু হবে না। সব দেখবি ভয় ভয় পথ ছেড়ে দিয়ে পালাবে। কিন্তু ভয় করলে হবে না, তাহলেই তারা টের পাবে এই শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কিনা। বালুর চর শেষ হয়ে আবার কাঁকড়ের পাড় শুরু হলো। ওপারের তুলনায় এপারে স্রোত অনেক কম। এইখানটায় বোধ হলো স্রোত যেন উল্টো মুখে চলেছে। ইন্দ্র লগি তুলে বোটে হাত করে বলল, ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভেতর দিয়ে যেতে হবে। ওইখানে আমি একবার নেমে যাব আর আসবো, কেমন? অনিচ্ছা সত্ত্বেও বললাম, আচ্ছা। না বলবার পর তো একরকম নিজেই বন্ধ করে দিয়েছি। আবার ইন্দ্র আমার নির্ভীকতা সম্বন্ধে বোধহয় নিশ্চিন্ত হয়েছে, কিন্তু কথাটা আমার ভালো লাগলো না। এখান থেকে ওই জায়গাটা এমনি জঙ্গলের মতো অন্ধকার দেখাচ্ছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শুনেও ওই অন্ধকার প্রাচীন বটগাছের গোড়ায় নৌকার উপর একা বসে এত রাত্রে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করতে আমার এতটুকু ইচ্ছা হলো না। গা ছমছম করতে লাগলো। মাছ আর ছিল না, সুতরাং মৎস্য প্রার্থীর শোভাগমন না হতে পারে, কিন্তু শকরের লোভ যে মাছেরই ওপর, তাই বা কে বলল? মানুষের ঘাড়মোড় কি সুদুষ্ট রক্তপান? আর মাংস চিবনের ইতিহাসও তো শোনা গিয়েছে। অনুকূল স্রোত আর বোটের তাড়নায় ডিঙি তরতর করে এগিয়ে আসতে লাগলো। আরো খানিকটা আসতেই ডান দিকে বনঝাউ আর কষার বন মাথা তুলে এই দুটি অসম সাহসী মানব শিশুর দিকে বিস্ময় স্তব্ধভাবে তাকিয়ে রইল। কেউ বা মাঝে মাঝে মাথা নাড়িয়ে কি যেন বারণ করতে লাগলো। বাঁদিকেও তাদের আত্মীয় পরিজনেরা উঁচু কাকরের পাড় সমাচ্ছন্ন করে তেমনি করেই তাকিয়ে রইল আর তেমনি করে বারণ করতে লাগলো। আমি একা হলে নিশ্চয়ই তাদের সংকেত অমান্য করতাম না, কিন্তু ইন্দ্রের কাছে বোধহয় রাম নামের জোরে এদের সমস্ত আবেদন নিবেদন একেবারে ব্যর্থ হয়ে গেল। সে কোনো দিকে ভ্রুক্ষেপই করল না। ডান দিকে ছড়ানো চড়ের কারণে এই জায়গাটা একটা ছোটখাটো হ্রদের মতো হয়েছিল। শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল। জিজ্ঞেস করলাম, আচ্ছা, ডিঙি বেঁধে উপরে উঠবার ঘাট তো নেই, তুমি যাবে কি করে? ইন্দ্র বলল, ওই যে বটগাছ, ওর পাশেতেই একটা সরু ঘাট আছে। কিছুক্ষণ থেকে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে এসে লাগছিল। যত এগিয়ে যাচ্ছিলাম ততই সেটা বাড়ছিল।
এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হয়ে নাকে লাগলো যে অসহ্য বোধ হল। নাকে কাপড় চাপা দিয়ে বললাম, নিশ্চয়ই কিছু পৌঁছেছে ইন্দ্র। ইন্দ্র বলল, মরা। আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কিনা, সবাই তো পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায়, শিয়াল কুকুরে খায় আর পচে, তারই অত গন্ধ। কোনখানে ফেলে দিয়ে যায় ভাই? ওই হোতা থেকে হেথা পর্যন্ত সবটাই শ্মশান কিনা, যেখানে হোক ফেলে রেখে ওই বটতলার ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কি রে, ও শিয়ালে শিয়ালে লড়াই করছে। আচ্ছা আয় আয়, আমার কাছে এসে বস। আমার গলা দিয়ে স্বর ফুটল না, কোনো মতে হামাগুড়ি দিয়ে তার কোলের কাছে গিয়ে বসে পড়লাম। সে একটুখানির জন্য আমাকে একবার ছুঁয়ে হেসে বলল, ভয় কি শ্রীকান্ত, কত রাত্রিরে আমি একা একা এই পথে যাই আসি, 3 বার রাম নাম করলে কার সাধ্যি কাছে আসে। তাকে স্পর্শ করে শরীরটাতে যেন একটু সাড়া পেলাম। অস্ফুটে বললাম, না ভাই, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেব না, সোজা বেরিয়ে চলো। সে আবার আমার কাঁধে হাত ঠেকিয়ে বলল, না শ্রীকান্ত, একটিবার যেতেই হবে, এই টাকা কটি না দিলেই নয়। তারা পথ চেয়ে বসে আছে, আমি 3 দিন আসতে পারিনি। টাকা কাল দিও না ভাই। না ভাই, অমন কথাটি বলিস নে, আমার সঙ্গে তুইও চল, কিন্তু কারুকে এই কথা বলিস নে যেন। আমি অস্ফুটে না বলে তাকে তেমনি ছুঁয়ে পাথরের মতো বসে রইলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু হাত বাড়িয়ে জল নেব কি নড়াচড়ার কোন রকম চেষ্টা করব, এর সাধ্যই আমার আর ছিল না। গাছের ছায়ার মধ্যে এসে পড়ায় অদূরেই সেই ঘাট চোখে পড়ল, যেখানে আমাদের নামতে হবে। তার উপর যে গাছপালা নেই, জায়গাটি ম্লান জ্যোৎস্নার আলোতেও বেশ আলোকিত হয়ে আছে দেখে কত দুঃখেও যেন একটু আরাম বোধ করলাম। ঘাটের কাঁকড়ে ডিঙি ধাক্কা না খায়, এই জন্য ইন্দ্র আগে থেকেই তৈরি হয়ে মুখের কাছে সরে আসলো, আর লাগতে না লাগতে লাফিয়ে পড়েই একটা ভয় জড়িত স্বরে ইস করে উঠল। ইস! আমিও তার পেছনে ছিলাম। দুজনের প্রায় এক সময় সেই বস্তুটির উপর চোখ পড়ল। সে নিচে আর আমি নৌকার উপরে। অকাল মৃত্যু বোধ হয় আর কখনো তেমন করুণ ভাবে আমার চোখে পড়েনি। এ যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আধার, তা তেমন করে না দেখলে বোধ হয় দেখাই হয় না। গভীর রাত্রে চারিদিক নিবিড় স্তব্ধতায় পরিপূর্ণ, শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের আড়াল থেকে শিয়ালের ক্ষুধার্ত ঝগড়ার আওয়াজ, কখনো বা গাছের উপর বসা অর্ধসুপ্ত বিরাট পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর বহু দূর থেকে তীব্র জলস্রোতে অবিরাম হু 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 আর্তনাদ। এর মধ্যে দাঁড়িয়ে দুজনেই নির্বাক নিস্তব্ধ হয়ে এই মহা করুণ দৃশ্যটির দিকে তাকিয়ে রইলাম। একটি ফর্সা 6-7 বছরের হৃষ্টপুষ্ট বালক, তার সর্বাঙ্গ জলে ভাসছে, শুধু মাথাটি ঘাটের উপরে। শিয়ালরা বোধহয় তাকে এইমাত্র জল থেকে তুলছিল, আমরা এসে পড়ায় কাছেই কোথাও গিয়ে অপেক্ষা করে আছে। খুব সম্ভব 3-4 ঘন্টার বেশি এর মৃত্যু হয়নি। ঠিক যেন বিসূচিকার নিদারুণ যন্ত্রণা ভোগ করে সে বেচারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমিয়ে পড়েছিল। মা অতি সন্তর্পণে তার সুকুমার নথর দেহটিকে এই মাত্র কোল থেকে বিছানায় শুইয়ে দিচ্ছিলেন। জলে স্থলে বিন্যস্ত এমনি ভাবেই সেই ঘুমন্ত শিশু দেহটির উপর সেদিন আমাদের চোখ পড়েছিল। মুখ তুলে দেখি ইন্দ্রের 2 চোখ বেয়ে বড় বড় জলের ফোঁটা ঝরে পড়ছে। সে বলল, তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি এই বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি। চোখের জল দেখবা মাত্র আমারও চোখে জল আসছিল সত্যি, কিন্তু ছোঁয়াছুঁয়ির প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হয়ে পড়লাম।
বড় দুঃখে ব্যথা পেয়ে চোখের জল ফেলা সহজ নয়, তা অস্বীকার করি না, কিন্তু তাই বলে সেই দুঃখের মধ্যে নিজের দুহাত বাড়িয়ে নিজেকে জড়িত করতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ। তখন ছোট বড় কত জায়গাতেই না টান ধরে। জন্মগত সংস্কার বশত মৃতদেহ স্পর্শ করা কি একটা ভীষণ কঠিন ব্যাপার বলে ভাবতে শিখেছি। তাতে কোন রোগের মরা, কার ছেলে, কি জাত, কিছুই না জেনে, আর মরবার পর এ ছোকরা ঠিক মতো প্রায়শ্চিত্ত করে ঘর থেকে বেরিয়েছিল কিনা সে খবরটা পর্যন্ত না নিয়ে একে স্পর্শ করা যায় কিভাবে? কুণ্ঠিত হয়ে যেই জিজ্ঞেস করলাম, কি জাতের মরা তুমি ছোঁবে, ইন্দ্র সরে এসে এক হাত তার ঘাড়ের তলায়, অন্য হাত হাঁটুর নিচে দিয়ে একটা শুকনো তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলে নিয়ে বলল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছড়ি করে খাবে। আহা, এর মুখে এখনো ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে। বলে নৌকার যে তক্তার উপর এর আগে আমি শুয়েছিলাম তারই উপর শুয়ে নৌকা ঠেলে দিয়ে নিজেও চড়ে বসল। বলল, মরার কি জাত থাকে রে? আমি তর্ক করলাম, কেন থাকবে না? ইন্দ্র বলল, আরে এই যে মরা, মরার আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা, এর কি জাত আছে? আম গাছ, জাম গাছ, যে কাঠেরই তৈরি হোক, এখন ডিঙি ছাড়া একে কেউ বলবে না আম গাছ, জাম গাছ, বুঝলি না? এও তেমনি। দৃষ্টান্তটা যে নেহাত ছেলে মানুষের মতো এখন তা জান, কিন্তু অন্তরের মধ্যে এও তো অস্বীকার করতে পারি না, কোথায় যেন এক অতি তীক্ষ্ণ সত্যি এরই মধ্যে লুকিয়ে আছে। মাঝে মাঝে এমনি খাঁটি কথা সে বলতে পারত। আমি অনেক সময় ভেবেছি, ওই বয়সে কারো কাছে কিছুমাত্র শিক্ষা না করে, বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করে এই সমস্ত তত্ত্ব সে পেত কোথায়। কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে এর উত্তরটাও পেয়েছি বলে মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যে ছিলই না, সেই জন্যই বোধ হয় তার সেই হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্যি কোনো অজ্ঞাত নিয়মের বশে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পেয়ে অতি সহজেই তাকে নিজের মধ্যে টেনে আনতে পারত। তার শুদ্ধ সরল বুদ্ধি পাকা ওস্তাদের উমেদারি না করেই ঠিক ব্যাপারটি টের পেত। বাস্তবিক অকপট সহজ বুদ্ধি তো সংসারে পরমা চরম বুদ্ধি, এর উপরে তো কেউই নেই। ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনেই যে তার প্রমাণ পেয়েছি তা বলবার লোভ সংবরণ করতে পারছি না। এই ঘটনার 10-12 বছর পরে হঠাৎ একদিন দুপুরবেলা খবর পাওয়া গেল, একটি বৃদ্ধা ব্রাহ্মণী ও পাড়ায় সকাল থেকে মরে পড়ে আছেন। কোনো মতেই তার সৎকারের লোক জোটেনি। না জোটবার কারণ এই যে তিনি কাশী থেকে ফিরবার পথে রোগগ্রস্ত হয়ে এই শহরে রেলগাড়ি থেকে নেমে পড়েন, আর সামান্য পরিচয় সূত্রে যার বাড়িতে আশ্রয় নিয়ে এই দুরাত্রি বাস করে আজ সকালে প্রাণত্যাগ করেছেন, তিনি বিলেত ফেরত, আর সে সময় এক ঘরে। সেই বৃদ্ধার অপরাধ যে তাকে নিতান্ত নিরুপায় অবস্থায় সেই এক ঘরের বাড়িতে মরতে হয়েছে। যাই হোক, সৎকার করে পরের দিন সকালে ফিরে এসে দেখা গেল প্রত্যেকেরই বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। শুনতে পাওয়া গেল গত রাত্রি 11টা পর্যন্ত হ্যারিকেন লণ্ঠন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন, আর ঠিক করে দিয়েছেন যে এই অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ অপকর্ম অর্থাৎ দাহ করার জন্য এই কুলাঙ্গারদের মাথা ন্যাড়া করতে হবে, ঘাট মানতে হবে, আর এমন একটা জিনিস সর্বসমক্ষে খেতে হবে যা সুপবিত্র হলেও খাদ্য নয়। তারা স্পষ্ট করে প্রতি বাড়িতেই বলে দিয়েছেন যে এতে তাদের কোনো হাতি নেই, কারণ জীবিত থাকতে তারা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটতে দিতে পারবেন না। আমরা অনন্যপায় হয়ে ডাক্তারবাবুর শরণাপন্ন হলাম। তিনি তখন শহরের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, আর বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করতেন। আমাদের কাহিনী শুনে ডাক্তারবাবু রাগে জ্বলে উঠলেন, বললেন, যারা এমন নির্যাতন করেছেন তাদের বাড়ির কেউ চোখের সামনে বিনা চিকিৎসায় মরে গেলেও
আমি সেদিকে আর তাকিয়ে দেখব না। কে এই কথা তাদের কানে তুলল জানি না। দিন ফুরোনোর আগেই শুনলাম মাথার চুল কাটবার দরকার নেই, শুধু ঘাট মেনে সেই সুপবিত্র পদার্থটা খেলেই হবে। আমরা স্বীকার না করায় পরদিন সকালে শুনলাম ঘাট মানলেই হবে, ওটা না হয় নাই খেলাম। এও অস্বীকার করায় শোনা গেল আমাদের এই প্রথম অপরাধ বলে তারা এমনিই মার্জনা করেছেন, প্রায়শ্চিত্ত করবার দরকার নেই। কিন্তু ডাক্তারবাবু বললেন, প্রায়শ্চিত্তের দরকার নেই বটে, কিন্তু তারা যে এই দুটো দিন এদের কষ্ট দিয়েছেন, সেই জন্য যদি প্রত্যেকে এসে ক্ষমা প্রার্থনা করে না যান, তাহলে আমার যে কথা সেই কাজ, অর্থাৎ কারো বাড়িতে যাব না। তারপর সেই সন্ধ্যেবেলাতেই ডাক্তারবাবুর বাড়িতে একে একে বৃদ্ধ সমাজপতিদের শুভাগমন ঘটেছিল। আশীর্বাদ করে তারা কি কি বলেছিলেন তা অবশ্য শুনতে পাইনি, কিন্তু পরদিন ডাক্তারবাবুর রাগ ছিল। আমাদের তো প্রায়শ্চিত্ত করতে হয়নি। যাক, কি কথায় কি কথা এসে পড়লাম। কিন্তু সে যাই হোক, আমি নিশ্চয় জানি যারা জানেন তারা এই নামধামহীন বিবরণের মধ্যে সমস্ত সত্যিটাই উপলব্ধি করবেন। আমার বলবার আসল বিষয়টা এই যে ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যিটা সাক্ষাৎ পেয়েছিল, অত বড় বড় সমাজপতিরা অত প্রাচীন বয়স পর্যন্ত তার কোনো তত্ত্বই পাননি। আর ডাক্তারবাবু সেদিন অমন করে তাদের শাস্ত্রজ্ঞানের চিকিৎসা না করে দিলে কোনো দিন এ রোগ তাদের ঠিক হতো কিনা তা জগদীশ্বরই জানেন। চড়ার উপর এসে আধডোবা বনঝাবের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত শিশু দেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সঙ্গে রেখে দিল, তখন রাত আর বড় বাকি নেই। কিছুক্ষণ ধরে সে সেই শবের দিকে মাথা ঝুঁকিয়ে থেকে শেষে যখন মুখ তুলে তাকালো, তখন অস্ফুট চাঁদের আলোয় তার মুখের যতটুকু দেখা গেল তাতে অত্যন্ত ম্লান আর কান খাড়া করে অপেক্ষা করে থাকলে যেমন দেখায়, তার শুকনো মুখে ঠিক সেই ভাব প্রকাশ পেল। আমি বললাম, ইন্দ্র, এইবার চলো। ইন্দ্র অন্যমনস্ক ভাবে বলল, কোথায়? এই যে বললে কোথায় যাবে? থাক, আজ আর না। আমি খুশি হয়ে বললাম, বেশ, তাই ভালো ভাই, চলো বাড়ি যাই। প্রত্যুত্তরে ইন্দ্র আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আরে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? আমি তাড়াতাড়ি বললাম, না ভাই, জানি নে, তুমি বাড়ি চলো। তারা সব স্বর্গে যায় ভাই, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়িতে রেখে এসো। ইন্দ্র যেন শুনতেই পেল না, বলল, সবাই তো স্বর্গে যেতে পায় না, তাছাড়া খানিকক্ষণ সবাইকে এইখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জলের উপর শুইয়ে দিচ্ছিলাম, তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভাইয়া। আমি কাঁপা কাঁপা গলায় কাঁদো কাঁদো হয়ে বলে উঠলাম, কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কথা বলল না, অভয় দিল না। ধীরে ধীরে বোটে হাতে করে নৌকা ঝাউবন থেকে বের করে ফেলল আর সোজা বাইতে লাগলো। মিনিট দুই চুপ করে থেকে গম্ভীর মৃদু স্বরে বলল, শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর। সে নৌকো ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে। তারপর সেখানেই মুখ গুজে উপর হয়ে পড়েছিলাম, আর আমার মনে নেই। যখন চোখ চাইলাম তখন অন্ধকার আর নেই, নৌকা কিনারায় লাগানো। ইন্দ্র আমার পায়ের কাছে বসেছিল, বলল, এটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস। পা আর চলে না, এমনি করে গঙ্গার ধারে ধারে চলে সকালবেলা রক্ত চোখে আর শুকনো মুখে বাড়ি ফিরে আসলাম।
একটা সমারোহ পড়ে গেল। এই যে এই যে এই যে এসেছে, এই যে এই যে এসেছে। এই যে করে সবাই মিলে একসঙ্গে এমনি অভ্যর্থনা করে উঠল যে আমার হৃৎপিণ্ড থেমে যাবার উপক্রম হলো। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তার আনন্দটাই সবচেয়ে প্রচন্ড। সে কোথা থেকে ছুটে এসে উন্মত্ত চিৎকার শব্দে বাড়ি ফাটিয়ে আমার আগমন বার্তা ঘোষণা করে দিল, আর মুহূর্ত দেরি না করে পরম সমাদরে আমার হাতটা ধরে টেনে এনে বৈঠকখানার পাপোশের উপরে দাঁড় করিয়ে দিল। এই যে এসেছে শ্রীকান্ত, এই এলো মেজদা। সেখানে মেজদা গভীর মনোযোগের সঙ্গে পাশের পড়া করছিলেন। মুখ তুলে একবার মাত্র আমার দিকে তাকিয়ে আবার পড়ায় মন দিলেন। বাঘ শিকার ধরে নিরাপদে বসে যেমন অবহেলার সঙ্গে অন্যদিকে তাকিয়ে থাকে, তারও সেই ভাব। শাস্তি দেবার এত বড় মাহেন্দ্র যোগ তার ভাগ্যে আর কখনো ঘটেছে কিনা সন্দেহ। মিনিট খানেক চুপচাপ। সারা রাত বাইরে কেটে গেলে দু কান ও দু গালের উপর যে সমস্ত ঘটনা ঘটবে তা আমি জানতাম, কিন্তু আর যে দাঁড়াতে পারি না। অথচ কর্মকর্তার ফুরসত নেই। তারও যে আবার পাশে পড়া। আমাদের এই মেজদাদাটিকে আপনারা বোধ করি এত তাড়াতাড়ি ভুলে যাননি। সেই যার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধেবেলা আমরা পড়াশোনা করছিলাম, আর খানিক পরেই যার সুগম্ভীর ও আর্তনাদে আর সেই চুলটানোর চোটে গত রাতের সেই দি রয়্যাল বেঙ্গলকেও দিশাহারা হয়ে একেবারে ডালিম তলায় ছুটে পালাতে হয়েছিল, সেই তিনি। পাজিটা একবার দেখ দেখি রে সতীশ, এ বেলা আবার বেগুন খেতে আছে নাকি? বলতে বলতে পাশের দরজা ঠেলে পিসিমা ঘরে পা দিয়েই আমাকে দেখে অবাক হয়ে গেলাম। কখন এলি রে? কোথায় গিয়েছিলি? ধন্যী ছেলে বাবা তুমি, সারা রাত্রিটা ঘুমোতে পারিনি, ভেবে মরি সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই। কোথা ছিলি বলতো হতভাগা? মুখ কালি হয়ে গেছে, চোখ রাঙা ছলছল করছে, বলি জ্বর টর হয়নি তো? কই কাছে আয় তো, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করে পিসিমা নিজে এগিয়ে এসে আমার কপালে হাত দিয়েই বলে উঠলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিচুটি দিলে তবে আমার রাগ যায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদায় করে তবে আমার আর কাজ। চল ঘরে গিয়ে শুবি, আয় হতভাগা ছোড়া। বলে তিনি বেগুন খাওয়ার প্রশ্ন ভুলে আমার হাত ধরে কোলের কাছে টেনে নিলেন। মেজদা জলদ গম্ভীর কণ্ঠে সংক্ষেপে বললেন, এখনো যেতে পারবে না। কেন, কি করবে ও? না না, এখন পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক। আয় আমার সঙ্গে আয়। বলে পিসিমা আমাকে নিয়ে যাওয়ার উপক্রম করলেন, কিন্তু শিকার যে হাতছাড়া হয়ে যায়। মেজদা স্থান কাল ভুলে প্রায় চিৎকার করে আমাকে ধমক দিয়ে উঠলেন, খবরদার, যাস না বলছে শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকে উঠলেন। তারপর মুখ ফিরিয়ে মেজদার দিকে তাকিয়ে শুধু বললেন, সতে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুদ্ধ সবাই তাকে ভয় করত। মেজদা সে চাহনির সামনে একেবারে জড়সড় হয়ে উঠল। আবার পাশের ঘরেই বর্দা বসেন, কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকতো না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করে এসেছি, কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করে লোক জড়ো করে তুলতে ভালোবাসতেন না। হাজার রাগ হলেও তিনি জোরে কথা বলতেন না। তিনি বললেন, তাই বুঝিও এখানে দাঁড়িয়ে? দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে তুই যদি হাত দিস আমি জানতে পারি, এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দেওয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক আর না পড়ুক, কাউকে তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পাবি নে। বলে তিনি আমাকে নিয়ে যে ঘরে এসেছিলেন সেই পথেই বেরিয়ে গেলাম। মেজদা মুখ কালি করে বসে রইল। এ আদেশ অবহেলা করার সাধ্য বাড়িতে কারোর নেই, সে কথা মেজদা ভালো করেই জানত। আমাকে সঙ্গে করে পিসিমা তার নিজের ঘরের মধ্যে এনে কাপড় ছাড়িয়ে দিলেন, আর পেট ভরে গরম গরম জিলিপি খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমি মরলেই তার হাড় জুড়োয়
এই কথা জানিয়ে দিয়ে বাইরে থেকে শিকল বন্ধ করে চলে গেল। মিনিট 5 পরেই খুট করে সাবধানে শিকল খুলে ছোড়দা হাঁপাতে হাঁপাতে আমার বিছানার উপর উপুর হয়ে পড়ল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথাই বলতে পারল না। একটুখানি দম নিয়ে ফিসফিস করে বলল, মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের আর কোনো কথায় তার থাকবার জোটই নেই। তুই, আমি আর জোতে এক ঘরে পড়বো, আর মেজদা পড়বে অন্য ঘরে। আমাদের পুরনো পড়া বর্দা দেখাবেন, ওকে আর আমরা কোনো কেয়ার করব না বলে সে 2 হাতের বুড়ো আঙুল জড়ো করে জোরে জোরে নাড়িয়ে দিল। যতীনদাও পেছন পেছন এসে হাজির হয়েছিল। সে তার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠেছিল, আর ছোটদাকে এই শুভ খবর দিয়ে সেই এখানে আনিয়েছিল। প্রথমে সে খুব খানিকটা হেসে নিল, হাসি থামলে নিজের বুকে বারবার হাত দিয়ে ঠুকতে ঠুকতে বলল, আমি আমার জন্যই হলো তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে মা কি হুকুম দিত? ছোটদা, তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্ক থেকে বলে ছোটদা তক্ষুনি হুকুম দিয়ে ফেলল। কিন্তু এই লাট্টুটা বোধ হয় সে ঘন্টাখানেক আগে পৃথিবীর বিনিময়েও দিতে পারত না। এমনি মানুষের স্বাধীনতার মূল্য, এমনি মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হচ্ছে শিশুদের কাছেও তার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ ও শ্রীকান্তের 3য় পর্ব। পিসিমার চরিত্রে তৃষা পাল, যতীনদা সুপ্রতিম রায়, ছোড়দা মনিরুল দেওয়ান, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠ ইন্দ্রনাথ, মেজদা, ডাক্তারবাবুর চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।